বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সবচেয়ে কঠিন অধ্যায় নাম্বার 5, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমি আজকে দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, যে দুটি সৃজনশীল ঢাকা বোর্ড 2017 ছিল। তো আমরা সবাই জানি যে অধ্যায় 5 থেকে যে আর্থিক বিবরণীর ম্যাথ আসে, এটি এ পার্টে থাকে, ক বিভাগে থাকে। এই দুটো ম্যাথ বাধ্যতামূলক তোমাদেরকে দিতেই হয়, এটার কোনো বিকল্প কোনো অপশন থাকে না। তার মানে কি এই চ্যাপ্টারটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। দেখো, ঢাকা বোর্ড 2017 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা কি আসছিল দেখো। মৈত্রী কোম্পানি লিমিটেডে রেওয়া মিল নিম্নে দেওয়া হলো। তো রেওয়া মিল দেওয়া আছে, নগদ তহবিল দেওয়া আছে, প্রাপ্য হিসাব দেওয়া আছে, প্রাপ্য নোট, প্রাথমিক খরচ। প্রাথমিক খরচকে কিন্তু আমরা সম্পদ হিসাবে আখ্যায়িত করে থাকি, ঠিক আছে। নগদ তহবিলের সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য নোট ও সম্পদ। মজুত পণ্য, এটি কিন্তু 31/12/2016 আমরা কত সালে অঙ্ক করতেছি 31/12/2016 অঙ্কই করতেছি। এই মজুত পণ্যটা 31/12/2016, এটি সমাপনী মজুত পণ্য ধরে নিতে হবে, ঠিক আছে। সমাপনী মজুত পণ্য এটা। বীমা সেলামি দেওয়া আছে, যন্ত্রপাতি দেওয়া আছে, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ঋণপত্র 1/7/2016। তো আমাদের এই 16 সালে জুলাই মাসে ঋণপত্রটা গ্রহণ করা হয়েছে। তো 16 সালে সুদ হবে মাত্র 6 মাসের। ব্যাংক জমাতিরিক্ত শেয়ার মূলধন সংরক্ষিত আয় 1/1/2016, দ্যাটস মিন এটা প্রারম্ভিক সংরক্ষিত আয়। বিক্রয় দেওয়া আছে, বেতন বকেয়া বেতন দেওয়া আছে, সরাসরি রেওয়া মিলে বকেয়া বেতন দেওয়া আছে, এটা দায় হিসেবে ধরে নিতে হবে। বেতন দেওয়া আছে 40,000, ভাড়া দেওয়া আছে, অনাদায়ী পাওনা দেওয়া আছে, প্রদত্ত লভ্যাংশ দেওয়া আছে। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে এত টাকা। কিছু সমন্বয় বলা আছে, দেখো। ঋণপত্রের সুদ অপ্রদত্ত রয়েছে, মানে বকেয়া রয়েছে। প্রাথমিক খরচের 25% অবলোকন করতে হবে। প্রাথমিক খরচের 25% অবলোকন করো। প্রাপ্য হিসাবের 5% আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করতে হবে। শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। নেট লাভের 10% সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। তো এই যে 5টা সমন্বয় দেওয়া রয়েছে, এই 5টা সমন্বয় তো রয়েছে। প্রশ্ন কি বলেছে দেখো। করণীয় বলেছে, মৈত্রী লিমিটেডের 31 ডিসেম্বর 2016 তারিখে চলতি দায়ের পরিমাণ নিরূপণ করো। তো চলতি দায় কি কি রয়েছে আমরা রেওয়া মিলে দেখে নিব। চলতি দায়, এই যে বকেয়া বেতন আছে, তারপর হলো প্রদেয় নোট আছে, প্রদেয় হিসাব আছে, এই সমস্ত। আবার ঋণের অপ্রদত্ত সুদ রয়েছে, এই সমস্ত জিনিস। তাহলে প্রদেয় হিসাব হলো 60,000 টাকা, প্রদেয় নোট হলো 25,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত আছে, বকেয়া বেতন আছে, ঋণের বকেয়া সুদ রয়েছে। এই যে ঋণের সুদ কিন্তু অপ্রদত্ত, ওরা বলেই দিয়েছিল, তাই না। তো এই 1 লাখ টাকার 10% কত হবে? 10,000 টাকা। কিন্তু 6 মাসে সুদ ধরতে হবে, তার মানে 12 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। তো 5,000 টাকা ঋণপত্রের সুদ, ঠিক আছে। ঋণপত্রে বকেয়া সুদ 5,000 টাকা। তারপর ঘোষিত লভ্যাংশ দেওয়া আছে। এখানে সমন্বয়ে বলে দিয়েছিল যে শেয়ার মূলধনে 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে শেয়ার মূলধন যত টাকা আছে তার 5%। তো শেয়ার মূলধন আছে 3 লাখ টাকা, 3 লাখ টাকার 5% 15,000 টাকা। এই কয়েকটাই ছিল চলতি দায়, যোগ করলে হয় 1,29,000 টাকা। খ নম্বর প্রশ্ন বলেছিল যে 31 ডিসেম্বর 2016 তারিখে সমাপ্ত বছরে মৈত্রী লিমিটেডের বইতে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করো। আমরা যে সাধারণত স্টেপ বাই স্টেপ আয় বিবরণী করি, সেটি হলো বহু ধাপ আয় বিবরণী, ঠিক আছে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে প্রথমে। বিক্রয় দেওয়া আছে রেওয়া মিলে 3,50,000, বিক্রিত পণ্যের ব্যয়ও সরাসরি রেওয়া মিলেই দেওয়া আছে 2 লাখ টাকা। তো 3,50,000 থেকে 2 লাখ টাকা বাদ দিলে বের হয় 1,50,000 টাকা। এটি হলো মোট মুনাফা।
তো মোট মুনাফা থেকে মোট মুনাফার সাথে পরিচালন আয় যোগ করতে হবে, পরিচালন ব্যয় বাদ দিতে হবে। তো এখানে যেহেতু রেওয়া মিলে কোথাও পরিচালন আয় দেওয়া নাই, সরাসরি পরিচালন ব্যয় বাদ দিয়ে দেবো। বিমা সেলামি 12,000 সরাসরি রেওয়া মিল থেকে নিলাম, বেতন 40,000 সরাসরি রেওয়া মিল থেকে, ভাড়া 24,000 সরাসরি রেওয়া মিল থেকে, অনাদায়ী পাওনা 6,000, এই 6,000 টাকা রেওয়া মিল থেকেই নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে অনাদায়ী পাওনা 6,000 টাকা রেওয়া মিল থেকে নিলাম। তারপরে হলো এখানে বলা আছে যে প্রাপ্য হিসাবের 5% আদায়যোগ্য নয়, এটি নতুন অনাদায়ী পাওনা। তো প্রাপ্য হিসাব কত আছে আমাদের একটু দেখতে হবে। প্রাপ্য হিসাবে যে 1,20,000, তো 1,20,000 টাকার 5% 6,000 টাকা আদায়যোগ্য নয়। আবার বলেছে যে অবশিষ্ট প্রাপ্য হিসাবে 6% হারে অনাদায়ী পাওনা সঞ্চিত করতে হবে। তাইলে 1,20,000 থেকে 6,000 মাইনাস করতে হবে, মাইনাস করলে বের হয় 1,14,000, 1,14,000 আবার 5%, তাইলে 5,000 কত হবে, সামথিং হবে আর কি। তো ক্যালকুলেশন করে দেখি, অনাদায়ী পাওনা 6,000 আর অলিখিত অনাদায়ী পাওনা 6,000, দুইটা যোগ করলে 12,000 হয়, যোগ নতুন অনাদায়ী পাওনা। এই যে এই 6,000, 1,20,000 থেকে এই 6,000 বাদ দেওয়ার পরে 1,14,000 থাকবে, এই 1,14,000 টাকার 5%, 5,700 টাকা। তো এই তিনটা যোগ করব, যোগ করলে 17,700 হয়। এরপর প্রাথমিক খরচের অবলোকন আছে 25%, তো প্রাথমিক খরচের অবলোকন 25%, 5,000 টাকা। তো এই পরিচালন ব্যয় বাদ দিলে বের হয় পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় বাদ দিয়ে দিব। তো অপরিচালন ব্যয়ের মধ্যে শুধুমাত্র ঋণপত্রের সুদ রয়েছে। তো ঋণপত্রের সুদ আমরা 5,000 টাকা পেয়েছি। তো 51,300 থেকে 5,000 বাদ দিলে কত হয়, 6,300 টাকা হয়, 46,300 টাকা হয়। এটি নিট মুনাফা। বিশদ আয় বিবরণী কমপ্লিট হয়ে গেল। গ নম্বর প্রশ্ন বলেছে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। তো সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে 30,000 টাকা, যোগ চলতি বছরের নিট মুনাফা। এই যে আমাদের নিট মুনাফা বের হলো কত, 46,300 টাকা, এটা যোগ করতে হবে। ঠিক আছে। তারপর আমাদের বন্টন সমূহ, তো বন্টন সমূহ কি কি, প্রদত্ত লভ্যাংশ, ঘোষিত লভ্যাংশ, তারপরে বিভিন্ন তহবিলে স্থানান্তর। ঠিক আছে, বিভিন্ন তহবিলে স্থানান্তর, অনেক ধরনের তহবিল থাকে, নগদ তহবিলে স্থানান্তর, সঞ্চিত তহবিলে স্থানান্তর, ঠিক আছে, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, যত প্রকার তহবিলে স্থানান্তর আসুক সবগুলোই মাইনাস করতে হবে। তো দেখো 30,000 টাকার সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে দেওয়া আছে, আর খ নম্বরে আমরা নিট মুনাফা পাইলাম, চলতি বছরে নিট মুনাফা 46,300। তো 30,000 আর 46,300 যোগ করলে হয় 76,300। এখান থেকে বাদ দিয়ে দিতে হবে প্রদত্ত লভ্যাংশ, রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে 15,000 টাকা, আর মূল শেয়ার মূলধনে 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে, এটি হলো ঘোষিত লভ্যাংশ 15,000 টাকা। আর সঞ্চিত তহবিলে স্থানান্তর 10%, এটি বলে দিছে মোট লাভের সঞ্চিত। এই যে এখানে বলা আছে দেখো, এই যে নেট লাভের 10% সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর। তো নেট লাভ আসছে 46,300 টাকা, এই 10% কত হবে, 4630 টাকা। ঠিক আছে, এই তিনটা যোগ করলে হয় 34,630, 76,300 থেকে 34,630 মাইনাস করলে হয় 41,670 টাকা। ঠিক আছে, এটি হলো সংরক্ষিত আয়ের সমপনী উদ্বৃত্ত। 1 নম্বর প্রশ্নের এটাই সলিউশন ছিল। 2 নম্বর প্রশ্নটা আমরা একটা দেখি। তো দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, রিদি লিমিটেডের রেওয়া মিল নিম্নরূপ দেওয়া আছে। তো ব্যাংক জমা, চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদ, দালান কোঠা স্থায়ী সম্পদ, কলকব্জা যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, প্রাথমিক খরচ এটি সম্পদের মধ্যে আসে, প্রদেয় হিসাব চলতি দায় 5% ঋণ, এটি 1/7/2016, আমরা 31 ডিসেম্বর 2016 অঙ্ক করতেছি। তো এখানেও 6 মাসের সুদ ধরতে হবে আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, তারপরে শেয়ার মূলধন, প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যে 1,50,000 টাকা রয়েছে শেয়ার মূলধন। সাধারণ সঞ্চিতি দেওয়া আছে 10,000, সংরক্ষিত আয় প্রারম্ভিক দেওয়া আছে 10,800, বিক্রয় দেওয়া আছে, শেয়ার হস্তান্তর ফি দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, বেতন ও মজুরি দেওয়া আছে, ভাড়া দেওয়া আছে, মজুত মাল দেওয়া আছে। এরপর বিমা সেলামি দেওয়া আছে, আয়কর দেওয়া আছে, লভ্যাংশ প্রদান দেওয়া আছে। সমন্বয় কি বলেছে দেখো, সমপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, বাজার মূল্য 32,000 টাকা। তো আমরা জানি ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম থাকবে সেটাই ধরতে হবে। 5,000 টাকার
ক্রয় বইতে লেখা হয়নি, তাহলে অলিখিত ক্রয় এটা যোগ করে দিতে হবে ক্রয়ের সাথে এবং পাওনাদারের সাথে যোগ করতে হবে। বকেয়া মজুরি ও বেতনের পরিমাণ 1500 টাকা, তো যোগ করে দিতে হবে বেতন ও মজুরির সাথে। দালান কোটা ও যন্ত্রপাতির উপর 10% অবশ্যই ধরতে হবে, তো দালান কোটার উপর 10% এবং যন্ত্রপাতির উপর 10% অবশ্যই ধরবা। আয়কর সঞ্চিতি হিসাবে 500 টাকা ব্যবস্থা রাখতে হবে, তাহলে আয়কর সঞ্চিতি হিসাবে 5000 টাকার ব্যবস্থা রাখতে হবে। শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে, তো আমাদের শেয়ার কত আছে এটা কিন্তু আগে বের করে নিতে হবে। তাইলে যেহেতু বলা আছে 1,50,000 টাকা শেয়ার মূল্য আর প্রতিটি শেয়ারের দাম হলো 100 টাকা, তো 1,50,000 কে 100 দ্বারা ভাগ করব, তো ভাগ করলে আসে 1,500। এই 1,500 প্রতি শেয়ারে 2 টাকা করে লভ্যাংশ ঘোষণা, তাহলে 1,500 গুণন 2 সমান আসবে 3,000। এই 3,000 টাকা ঘোষিত লভ্যাংশ। বুঝতে পারছো? করণীয় কি বলেছে দেখো, রিদি লিমিটেডে 2016 সালে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র হলো ওই যে আমরা যে বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় যে অংশটা নিয়ে আসি না, সেখানে ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুতের সাথে নিট ক্রয় যোগ করি, সমাপনী মজুত পণ্য মাইনাস করি, আর প্রত্যক্ষ খরচগুলো যোগ করি, যেমন মজুরি থাকে, পরিবহন ক্রয় পরিবহন থাকে, তারপর হলো ডক চার্জ, আমদানি শুল্ক, এই যে খরচগুলো থাকে এই খরচগুলো, তো এইটাই আসবে এখানে বিক্রিত পণ্যের ব্যয় আসবে। তো দেখো প্রারম্ভিক মজুত পণ্য অ্যাজ ইউজুয়াল রেওয়া মিলে দেওয়া আছে 17,000, ক্রয় দেওয়া আছে 60,000 রেওয়া মিলে যোগ অলিখিত ক্রয়, এটা নিচে বলা আছে যে ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়নি, সেটা যোগ করতে হবে। তো যোগ করলে বের হয় 65,000, এটা গেল। তারপর মজুরি ও বেতন আছে, এটাও যোগ করে দিতে হবে। বকেয়া আছে, মজুরি বেতনে বকেয়া আছে 1500, এটা যোগ করে দিলাম। তো তিনটা যোগ করার পরে সমাপনী মজুত পণ্যটা কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, করলে বের হয়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয় 66,500 টাকা। এরপর খ নম্বর প্রশ্ন বলেছে চলতি বছর কোম্পানি কর পরবর্তী লিট লাভের পরিমাণ এত টাকা হলে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তো চলতি বছর কোম্পানি কর পরবর্তী লিট লাভের পরিমাণ এত টাকা হলে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তো সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। তো সংরক্ষিত আয় বিবরণী কি, প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে 10,800 টাকা, চলতি বছরে নেট লাভ, এটা প্রশ্নে সরাসরি দেওয়া আছে 22,850, তো দুইটা যোগ করব। এরপর কি করতে হবে, বন্টন সমূহ বাদ দিতে হবে। লভ্যাংশ প্রদান 10,000 টাকা, তারপর আয়কর দেওয়া আছে 6,000 টাকা, আর ঘোষিত লভ্যাংশ যেহেতু শেয়ার আমরা 1500 পাইলাম, 2 টাকা করে ঘোষিত লভ্যাংশ আছে, সেটা মাইনাস করতে হবে। ঠিক আছে, আয়কর মাইনাস করতে হবে, লভ্যাংশ মাইনাস করতে হবে। তো মাইনাস করার পরে যেটা আসবে সেটা হলো কত আসলো রেজাল্ট, 14,650 টাকা। এটি হলো সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। এরপর আর্থিক অবস্থা বিবরণী করতে বলছে। তো আমরা জানি আর্থিক অবস্থা বিবরণী আগে সম্পদগুলো যোগ করে নিব, তারপরে চলতি দায় ও মালিকানা সত্ত্ব যোগ করবো। তো সম্পদের মধ্যে কি, প্রথমে স্থায়ী সম্পদ নেব বা চলতি সম্পদ, তুমি যেটা নেও আগে। স্থায়ী সম্পদের দালান কোটা আছে, এটার অবশ্যই বাদ দিতে হবে। 45,000 টাকা 10%, 4500, তাইলে 40,500 হবে। কলকব্জা যন্ত্রপাতি, এটা 10% অবশ্যই আছে, 60,000 টাকা 10%, 6,000, তাহলে 54,000 টাকা হবে। ইজারা সম্পত্তি, এটা 10 বছরের জন্য দেওয়া ছিল, 1 বছরে অবলোকন করতে হবে। ঠিক আছে, তো 20,000 ছিল, 20,000-এ 10 ভাগের 1 ভাগ হলো 2,000, তো মাইনাস করে দিতে হবে। মোট স্থায়ী সম্পত্তিটা গেল। তারপরে চলতি সম্পদে আছে ব্যাংক জমা, সরাসরি আছে প্রাপ্য হিসাব, সমাপনী মজুত মাল, সরাসরি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাই দিতে হবে, কিন্তু 32,000 টাকা কম ছিল। অসমন্বিত ব্যয় ছিল কি কি, প্রাথমিক খরচ, এটা হলো অন্যান্য সম্পদের মধ্যে যায়। তো এই তিনটা সম্পদ যোগ করলে 2,52,400 টাকা হয় মোট সম্পদ। এরপর শেয়ার মূলধন ও দায় সমূহ। তো শেয়ার মূলধন দেখো, অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যের যে শেয়ার ছিল সেটা, ওটা উপরে বলা নাই, তো বলা নাই। ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 1500 শেয়ার, কত হবে, 1,50,000 টাকা। এরপর সঞ্চিত ও উদ্বৃত্ত আছে। তো সাধারণ সঞ্চিতি দেওয়া আছে, এটা 10,000 টাকা। সংরক্ষিত আয় সমাপনী উদ্বৃত্ত আমরা খতে পেয়েছি 14,650 টাকা, এই দুইটা যোগ করতে হবে, করলে হয় 24,650 মোট সঞ্চিতি। এরপর আছে দীর্ঘমেয়াদী দায় আছে, 5% ঋণ দেওয়া আছে, তো 50,000 টাকা। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা বা চলতি দায় যেটাকে বলে প্রদেয় হিসাব, সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে
ওই যে ধারে ক্রয় বা অলিখিত ক্রয় ছিল ওইটা যোগ করে দিতে হবে। ঋণের বকেয়া সুদ 5,000-এ 5% গুণন 6/12 মানে 6 মাসের সুদ দিতে হবে, 1,250 টাকা হবে। বকেয়া মজুরি ও বেতন আছে, এটা দায়ের মধ্যে পড়ে। নতুন আয়কর সঞ্চিতি 5,000 টাকা রয়েছে, এটাও দায়ের মধ্যে পড়ে। ঘোষিত লভ্যাংশ, এটাও দায়। তো সব কিছু যোগ করলে 2,52,400 টাকা হয়। ঠিক আছে, আর্থিক অবস্থা বিবরণী, এই যে মোট সম্পত্তি 2,52,400 টাকা, আর দায় ও মূলধন ও 2,52,400 টাকা হয়। তো দুই পাশে মিলে গেছে। তো এটাই ছিল আজকে আলোচনার বিষয়। আশা রাখি তোমরা বুঝতে পারছো। কোথাও বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে জানাই দিও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।